আসসালামু আলাইকুম। গল্প সমুদ্র বাই ফিরোজ জাফরুল চ্যানেলে আমি ফিরোজ জাফরুল আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত রহস্য উপন্যাস ভূপাল রহস্য। আজ শুনবেন উপন্যাসটির 7ম পর্ব। দ্বিতীয়বার গাড়ির আওয়াজ শুনে কাকাবাবু বললেন, হয়তো কোনো ভিজিটর আসছে। আমি এখানে বসে ছবি আঁকবো, তোরা দুজন দুদিকে চলে যা, বাইরের লোকদের সঙ্গে কথা বলার দরকার নেই। মিংমা চলে গেল আশ্রমের দিকে। আমি পাহাড়ের ভেতর দিয়ে চলে এলুম রাস্তার ধারের একটা গুহার কাছে। এদিকের কয়েকটা গুহা আমাদের দেখা হয়নি। এখানে রয়েছে একটা দোতলা গুহা, একটা ছোট গুহার অনেকটা উপরে আরেকটা। প্রকৃতি নিজের খেয়ালে এরকম বানিয়েছে। উপরের গুহাটায় ওঠা খুব সহজ নয়, পাশে একটা বড় পাথর বেয়ে উঠতে হয়। খানিকটা উপরে ওঠার পর পরিষ্কার দেখতে পেলুম রাস্তাটা। একটা কালো রঙের গাড়ি এসে বড় নিম গাছটার তলায় থামল। তারপর গাড়ি থেকে যিনি নামলেন তাকে প্রথম দেখে মনে হচ্ছিল বুঝি কোনো ধুতি পাঞ্জাবির পরা সাহেব। বেশ লম্বা, ধবধবে ফর্সা রং, মাথার চুল একদম সাদা, বেশ রাশ ভারী চেহারা। লোকটা গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকালো। এরপর নামলো আরো দুজন গাট্টা সাট্টা গুন্ডার মতন চেহারার লোক। একজনের হাতে লম্বা একটা বাক্স, বেশ সন্দেহজনক চরিত্র। এদের ইতিহাসে কোনো আগ্রহ আছে কিংবা গুহার মধ্যে আঁকা ছবি দেখবার জন্য এত দূর আসবে তা ঠিক মনে হয় না। তাছাড়া এরা এমন ভাব দেখাচ্ছে যেন এই জায়গাটা ওদের বেশ চেনা। গাড়ি থেকে নেমেই ওরা কাকে যেন খুঁজছে মনে হলো। চারদিক দেখবার পর নিচু গলায় নিজেদের মধ্যে কিছু বলে ওরা এগুলো আশ্রমের দিকে। আমার মনে হলো কাকাবাবুকে বোধ হয় সাবধান করে দেওয়া উচিত। নামবার জন্য পা বাড়াতেই আরেকটু হলে আমি খতম হয়ে যেতাম। একটা আলগা পাথরে পা দিতেই সেটা গড়াতে গড়াতে দারুণ শব্দ করে নিচে পড়ল। আমি কোনো রকমে ঝুঁকে একটা পাথরের দেয়াল ধরে সামনে নিলুম। পাথরের আওয়াজ শুনতে পেয়ে লোক তিনটি থেমে গেল। দুজন ছুটে এলো এদিক। আমার তখন তাড়াতাড়ি নামবার উপায় নেই। এক, যদি ওপরের গুহাটার মধ্যে লুকানো যায়, কিন্তু একটা পাথর সরে যাওয়ায় অনেকখানি উঁচুতে পা দিতে হবে। আমি উপরে উঠবার আগেই ওরা এসে পৌঁছে গেল। আমি আড়ষ্টভাবে দাঁড়িয়ে রইলুম। ফর্সা লম্বা লোকটি এসে পড়ে আমাকে ভালো করে দেখল। তারপর আমাকে দারুণ অবাক করে দিয়ে ভাঙা ভাঙা বাংলায় বলল, এই খোকা, তোমার চাচাজি কোথায় আছে? এই লোকটা আমায় চেনে? কাকাবাবুর কথা জানে? কিংবা শত্রুপক্ষের লোক? খবর পেয়ে আমাদের ধরতে এসেছে? আমি কোনো উত্তর দিলুম না। লোকটি এবার হুমকির সুরে বলল, নিচে উতারকে এসো, পালাবার উপায় নেই, নামতেই হবে। আমি বসে পড়ে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিচে নামতে লাগলাম। ওদের একজন লোক একটু উঠে এসে আমার কোমর ধরে মাটিতে নামায়। ফর্সা লম্বা লোকটির চোখের মনি নীল রঙের। যথেষ্ট বয়স হলেও বোঝা যায় গায়ে বেশ শক্তি আছে। আবার গম্ভীর গলায় বলল, কোথায় তোমার চাচাজি, চলো। আমি খুব জোরে চেঁচিয়ে বললাম, কাকাবাবু আপনাকে খুঁজতে এসেছে। ফর্সা লম্বা লোকটি এবার হেসে বলল, হুহ, ছোকরা বিলকুল তৈয়ার। তার মানে তোমার কাকাবাবু কাছাকাছিই আছে, চলো চলো। ওর গুন্ডা মতন একজন সঙ্গী আমার হাত ধরল। আমি হাঁটতে লাগলো অডিটোরিয়াম গুহার দিকে। কাকাবাবুকে সাবধান করে দিয়েছি, এবার যা ব্যবস্থা উনিই করবেন। যা ভেবেছি ঠিক তাই। একটু আগে তিনি যেখানে বসে ছবি আঁকছিলেন এখন সেখানে নেই। নিশ্চয়ই আমার চিৎকার শুনতে পেয়ে লুকিয়েছেন। ফর্সা লম্বা লোকটি গুহার মধ্যে একবার উকি মেরে দেখে বলল, এখানে ছিল? এই তো, কাহা গেল? তারপর আমাকে আরো সাংঘাতিক অবাক করে দিয়ে সেই লোকটি চেঁচিয়ে ডাকলো, রাজা, রাজা, এদিকে এসো। কাকাবাবুর ডাকনাম রাজা। একমাত্র বাবা ছাড়া আর কারোকে ওই নাম ধরে ডাকতে শুনিনি। এই লোকটি সেই নাম জানলো কি করে? এবার একটা গুহার আড়াল থেকে রিভলভার হাতে নিয়ে বেরিয়ে এলেন কাকাবাবু। রিভলভারটা পকেটে ভরতে ভরতে এসে বললেন,
চিরঞ্জীব দাদা বুঝতে বাকি রইল না যে ইনি ডক্টর চিরঞ্জীব সাক্সেনা। ডক্টর সাক্সেনা এগিয়ে গিয়ে কাকাবাবুকে জড়িয়ে ধরলেন। তারপর খানিকটা স্নেহের সুরে বকুনি দিয়ে বললেন, রাজা, তুমি কি পাগল বনে গেছ? এই খোকাকে নিয়ে তুমি এখানে রাত কাটাচ্ছ? কত রকম বিপদ হতে পারে। কাকাবাবু বললেন, দাদা, আপনি ভাবিকে দিয়ে অতগুলো মিথ্যা কথা বলালেন। ভাবির খুব কষ্ট হচ্ছিল। ওর তো মিথ্যা কথা বলার অভ্যাস নেই। তুমি বুঝতে পারলে? তাজ্জব কথা। হ্যাঁ, ভাবির সঙ্গে একটুক্ষণ কথা বলেই আমি বুঝে গিয়েছিলুম যে উনি জানেন আপনি কোথায় আছেন। তার মানে আপনি নিরুদ্দেশ হননি, ইচ্ছা করেই কোথাও লুকিয়ে আছেন। তোমাকে ফাঁকি দেওয়ার উপায় কি আছে? বিনার বোঝা উচিত ছিল। তোমাকে সত্যি কথা বলতেই পারত। আপনি বলে গিয়েছেন যেন কেউ জানতে না পারে। কি করি বলো? বিদেশ থেকে ফিরতে না ফিরতেই শুনলাম অর্জুন, সুন্দরলাল আর মনমোহন মার্ডার হয়ে গিয়েছে। অমনি সমঝে নিলাম মাই লাইফ ইজ ইন ডেঞ্জার। তখন আপনি আপনার ভাইপো বিজয়কে নিয়ে পাঁচমারি গিয়ে লুকালেন। পাঁচমারি খুব লোনলি জায়গা। ভাবলাম কি ওখানে কেউ খোঁজ পাবে না, আমারও বিশ্রাম হবে। কিন্তু ওরা ঠিক হাজির হলো। চিরঞ্জীব দাদা, ওরা মানে কারা সেটা বুঝেছেন? না, এখনও জানি না, বাট দে আর ডেঞ্জারাস লুট। পাঁচমারিতেও হঠাৎ আমার সামনে একটা লোক এসে গলি চালিয়ে দিল। খতমি হয়ে যেতাম, বুঝলে রাজা? ঝাটাকসে বিজয় এসে পড়লো মাঝখানে আমার বদলে। সেই জীবন দিতে যাচ্ছিল। হ্যাঁ, শুনেছি সে আপনাকে খুব ভক্তি করে। যাক, সে বেঁচে গিয়েছে শুনেছি। আমি তাকে সঙ্গে নিয়ে হাসপাতালে জিম্মা করে দিয়েছি। পাশের লোক দুটিকে দেখিয়ে ডক্টর সাক্সেনা বললেন, এরা দুজন পুলিশ অফিসার। তারপর থেকে এদের প্রোটেকশন নিতে বাধ্য হয়েছে। ঠিক আছে, আপ লোক গাড়ি মে যাকে আরাম করিয়ে। পুলিশ দুজন চলে যাওয়ার পর ডাক্তার সাক্সেনা আর কাকাবাবু পাশাপাশি বসলেন একটা পাথরে। মিংমাও আমাদের কথাবার্তা শুনে এসে হাজির হয়েছে এর মধ্যে। কাকাবাবু মিংমার সঙ্গে আলাপ করিয়ে দিলেন ডক্টর সাক্সেনার। আমরাও দুজন বসলুম সামনের একটা গুহার মুখে, বেদির মতন জায়গায়। চিরঞ্জীব সাক্সেনা পকেট থেকে একটা চুরুট বার করে ধরালেন। তারপর এক মুখ ধোয়া ছেড়ে বললেন, এবার বলো তো রাজা, এই ভীম ভেটকায় রাত পাহারা দেবার মতন বেপাট ভাবনা তোমার মাথায় এলো কি করে? কাকাবাবু বললেন, তাতে আমি ভুল করিনি নিশ্চয়ই। ভীমবেটকা সম্পর্কে আপনারা নতুন কিছু আবিষ্কার করেননি। নতুন আর কি হবে? নির্ঘাত নতুন কিছু পেয়েছেন। শোনো, আইডিয়াটা প্রথমে আসে মনমোহন ঝায়ের মাথায়। সে একদিন বলল কি, এখানে যে এত গুহার মধ্যে ছবি আছে, তার সব ছবি সির্ফ ছবি নয়, সেগুলো ভাষা। তার মানে ভাষাচিত্র। মিশরের পিরামিডের মধ্যে যেমন হায়ারোগ্লিফিক্স, অর্থাৎ ছবির মধ্যে ভাষা আছে, সেই রকম। আমিও সেই রকমই আন্দাজ করেছিলাম দাদা। তুমি তো জানো রাজা, ওই মনমোহন ছিল অ্যামেচার হিস্টোরিয়ান। তার কথা প্রথমে আমরা হেসে উড়িয়ে দিয়েছি। আহা, বেচারা বড় ভালো মানুষ ছিলেন। আর্ট অফ গোল্ড যাকে বলে। কে ওকে মারলো? সেটাই তো কথা। ওকে মারলো কে? এ জরুর কোনো ম্যানিয়াকের কাজ, নাইলে কেমন বিভৎসভাবে গলা কাটে। কোনো ম্যানিয়াক বেছে বেছে শুধু ইতিহাস পণ্ডিতদের খুন করবে কেন? যাই হোক, সে কথা পরে ভাবা যাবে। আপনি বলুন, মনমোহন এই গুহার চিত্রলিপি সম্পর্কে কি জেনেছে? শুনলে ওয়াইল্ড আইডিয়া মনে হবে। সে বলল, কিছু কিছু ছবির মধ্যে একটা প্যাটার্ন আছে, সেই ছবি দিয়ে যেন কিছু বলা হচ্ছে। মনমোহন যা সেই ভাষা পড়বার জন্য খুব মেতে উঠল, আর আমরা হাসলাম। মনমোহনজি কিছু প্রমাণ করতে পেরেছিলেন? হ্যাঁ, বড় তাজ্জবের কথা। এক গুহার ছবি দেখে মনমোহন বলল, এতে লেখা আছে, মহান বীর ভোমা তার নিজের বাসগুহাতেই শুয়ে রইলেন। এর তো একটাই মানে হয়। ঠিক বলেছ। আমরা আধা বিশ্বাস আর অবিশ্বাস নিয়ে দেখলাম কি, যে গুহাতে এই ছবি আছে সেই গুহার জমিন খুব প্লেন,
আর সেখানে পাথরের সঙ্গে মিশে আছে মাটি। জায়গাটি খোঁড়া হলো, সেখানে পাওয়া গেল এক কঙ্কাল, বহুত পুরানো, কোন পিরিয়ড চালকোলিথিক হবে মনে হয়। আমরা তো অ্যাস্টাউন্ডেড। সেই কঙ্কালের সঙ্গে পাওয়া গেল কয়েকটা দামি জহরত, টারকোয়াস। তার দাম তুমি জানো। এখন মনমোহন তো আমাদের ধোঁকা দেওয়ার জন্য ওই গুহার মধ্যে একটা কঙ্কাল আর দামি জহরত পুঁতে রাখিনি। এটা কদিন আগের কথা, 5 মাস। এ আবিষ্কারের কথা তো কোনো কাগজে বেরোয়নি দাদা, ইচ্ছা করেই গোপন রেখেছে। ঠিক প্রমাণ দাখিল না করলে সবার কাছে লাফিং স্টক হয়ে যাব না? চিত্রভাষার অ্যালফাবেট তো বুঝতে হবে। সেই কঙ্কাল আর জহরত জমা রেখেছিলাম এখানকার এক মিউজিয়ামে, অর্থাৎ সুন্দরলাল বাজপেয়ীর কাছে। সেও জেনেছিল। সুন্দরলালেরই তো বেশি উৎসাহ হলো। মনমোহনকে নিয়ে সেও এখানে আসতে লাগলো ঘন ঘন। কিন্তু মুশকিল বাঁধল, ওই যে ছবির প্যাটার্ন, তা কিন্তু সব গুহাতেই নেই। অধিক সংখ্যক গুহাতেই সাধারণ ছবি, বিচ্ছিরি ছবি। আদিম মানুষের মধ্যে 2-1 জন থাকতো শিল্পী স্বভাবের, তারা ইচ্ছামতো এঁকেছেন। সেখানে চিত্রভাষা নেই। এর মধ্যে অর্জুন শ্রীবাস্তব আবার প্রমাণ করে দিল যে এতগুলো রক শেল্টারের মধ্যে 5 জায়গার ছবি সম্পূর্ণ আলাদা, ভিন্ন জাতের। সেই ছবি খুব পুরনো দেখতে লাগলেও আসলে নতুন, করিব 1500 বছরের বেশি বয়সের না। তার মানে তার থেকে আবার নতুন কিছু পাওয়া গেল। মনমোহন বলল, এই যে 5টা রক শেল্টারের ছবি, এর মধ্যেও চিত্রভাষা আছে। তখন তো পুরোদমে লিপি চলছে, তবু কেউ ইচ্ছে করে ছবির মধ্যে সাংস্কৃতিক কিছু লিখে রেখে গেছে। এখানে তো ব্রাহ্মী লিপিও আছে, আপনি তা পড়ে ফেলেছেন? তার মধ্যে এমন কিছু নেই, শুধু কয়েকটা নাম। কিন্তু আমাদের মনমোহন আবার একটা ভাষাচিত্র পাঠ করে ফেলল আমার বিদেশ যাওয়ার ঠিক 5 দিন আগে। সেটা কি বুঝলে রাজা? আমার তো ধারণা সেটা গল্প। কেউ চিত্রভাষায় একটি গল্প লিখে গেছে, যদি অবশ্য ওই ভাষা সত্যি হয়। তবু বলুন দাদা, কি লেখা আছে সেই গুহায়? সেটা পড়ে মনে হয় মধ্যযুগের কোনো এক রাজা তার রাজ্য হারিয়ে শত্রুর তাড়া খেয়ে এখানে কোনো গুহায় লুকিয়েছিল। তারপর এখানেই তার মৃত্যু হয়। গুহার দেয়ালের ছবিতে লেখা আছে যে অক্ষম, বৃদ্ধ, পরাজিত এক রাজা বড় অতৃপ্তি নিয়ে চলে যাবে। তবু এখানেই রইল তার সব কিছু। 40 মানুষ দূরে রইল, 40। কোনো বংশধর একদিন পেলে নতুন রাজ্য পত্তন করবে। চিরঞ্জীব দাদা, এ তো শুনে মনে হচ্ছে কোনো গুপ্তধনের সংকেত। আবার গাঁজাখুরি গল্পও হতে পারে। লোভী লোকদের জন্য কেউ ভাওতা দিয়েছে। এর মধ্যে সংকেত কোথায়? 40 মানুষ দূরে 40, তার মানে কে বুঝবে বলো? একমাত্র আপনিই বুঝতে পারবেন। প্রাচীন ও মধ্যযুগের সংকেত ও হেয়ালি, এই বিষয়ে আপনার থিসিস আছে আমি জানি, কিন্তু আমি মাথা ঘামাবার সময় পেলুম কোথায়? চলে তো গেলাম দেশের বাইরে। দাদা, এমনও তো হতে পারে যে আপনি যখন বিদেশে ছিলেন তখন মনমোহন বা সুন্দরলাল বা অর্জুন শ্রীবাস্তব এরা কেউ এই সংকেতের অর্থ উদ্ধার করতে পেরেছে, অর্থাৎ গুপ্তধনের সন্ধান পেয়েছে। তা অসম্ভব কিছু নয়। আপনার বাড়িতে যখন এই সব বিষয় নিয়ে আলোচনা হতো তখন আর কে উপস্থিত ছিল? আর কে ছিল? কেউ না। আপনারা 5 জন ছিলেন। বিনা ভাবিজি 5 কাপ করে চা পাঠিয়েছেন। 5 জন, অর্জুন, সুন্দরলাল, মনমোহন, আমি আর তুমি ঠিক বলেছ তো, প্রেম কিশোর ছিল 1-2 দিন। এই প্রেম কিশোর গুপ্তধনের কথা শুনেছে? তা শুনেছে। তাহলে তো ওই প্রেম কিশোরের উপর সন্দেহ পড়বে। সে কোথায়? 3 জন খুন হয়েছে, আপনাকেও মারার চেষ্টা হয়েছিল, অর্থাৎ আপনারা 4 জনই এই পৃথিবী থেকে সরে গেলে শুধু প্রেম কিশোরই ওই গুপ্তধনের কথা জানবে। এই সব ঘটনার পেছনে নিশ্চয়ই সে আছে। চিরঞ্জীব সাক্সেনা হেসে বলল, প্রেম কিশোর কে? তা তুমি জানো না? সে তো সুন্দরলালের ছেলে, 17-18 বছরের মাত্র বয়সে, দিল্লিতে কলেজে পড়ে। কয়েকদিনের জন্য ছুটিতে এসেছিল। কাকাবাবু একটুখানি চুপ করে গেলেন। আমি ওদের কথাবার্তা গোগ্রাসে গিলছিলুম এতক্ষণ। আমারও মনে হচ্ছিল পঞ্চম ব্যক্তি
এসব কিছুর জন্য দায়ী, কিন্তু প্রেম কিশোরের এত কম বয়স, তাছাড়া সে তো আর তার বাবাকেও খুন করবে না। কাকাবাবু জিজ্ঞেস করলেন, প্রেম কিশোর এখন কোথায় তা জানেন? ডক্টর সাক্সেনা বললেন, দিল্লিতেই আছে নিশ্চয়ই। আমি তো ফিরে এসে আর কোনো খবর পাইনি। এক্ষুনি তার খোঁজ নেওয়া দরকার, তারও তো কোনো বিপদ হতে পারে। এখন আমারও মনে পড়েছে, বাট সুন্দরলালের বাড়িতে তার ছেলেকে দেখেছিল, তখন সে খুবই ছোট। সুন্দরলাল খুবই ভালোবাসত তার ছেলেকে। তা ঠিক। কাকাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, চলুন দাদা, তাই চলো ফিরে যাওয়া যাক। না, আমি ফিরে যাওয়ার কথা বলিনি। যে গুহাটায় আপনারা ওই গুপ্তধনের সংকেত লিপি পেয়েছেন, আমি সেই গুহাটা দেখতে চাই। সেটা অনেক নিচে, খুবই দুর্গম জায়গা, তুমি সেখানে যেতে পারবে না। ঠিক পারবো। তুমি ক্রাচ বগলে নিয়ে অতখানি নামবে? তোমার খুবই কষ্ট হবে। তাছাড়া রাজা, তুমি এই বিপদের মধ্যে জড়িয়ে পড়ছো কেন? আমি পুলিশকে সব জানিয়েছি। চিরঞ্জীব দাদা, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, আর বিপদের মধ্যে না জড়ালে বিপদকে জয় করা যাবে কিভাবে? রাজা, তুমি এখনো এই কথা বলতে পারো, কিন্তু আমি বুড়ো হয়ে গেছি, থমকে গেছি। আমি এখন ক্লান্ত। আমি এখন বিশ্রাম নিতে চাই। তবু চলো, তুমি যখন বলছো। শেষ হলো ভূপাল রহস্যের 7ম পর্ব। আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসছি ভূপাল রহস্যের 8ম পর্ব। আসসালামু আলাইকুম।